আলাইকুম। বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো একটা কথা মেনেছে, সেটা হচ্ছে প্রথমে বিচার হতে হবে হত্যাকাণ্ডের। বিগত সরকারের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে আমলে, সেগুলো বিচার হতে হবে, তারপর সংস্কার, এরপরে আসছে নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অলরেডি বলেই দিয়েছিলেন প্রথম থেকে, এই বছরের এই বছরের ডিসেম্বর থেকে আগের বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। জুনের পরে আর উনি লিঙ্গার করবেন না। এখন কথা হলো যে বিএনপি কেন তড়িঘড়ি করে, বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন 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 বলছে? একই কথা সেনাপ্রধানও বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর রহস্যটা কি? আপনারা আমার এই ভিডিওটা পুরো সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা টানবেন না, না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করব আপনারা উপভোগ করতে পারবেন। এখন বাংলাদেশে বাংলাদেশটা স্বাধীন হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। 2024-এর 5 তারিখ পর্যন্ত বাংলাদেশটা ছিল খুবই পরাধীন। 2024-এর 5ই অগাস্টকে বলে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এবং এই স্বাধীনতাটা কিভাবে পেয়েছে? দীর্ঘ প্রায় 1400, জাতিসংঘের হিসাব মতে 1400 ছাত্রদের জীবনের বিনিময়ে গুলি করে করে 1400 ছাত্রকে মেরেছে শেখ হাসিনা তার বাহিনী লেলিয়ে দিয়ে। তো এখানে ছোট বাচ্চারাও, শিশুরা, 100 কতজন শিশু মারা গেছে। শিশুরা রেহাই পায়নি শেখ হাসিনার এই সমস্ত অত্যাচার থেকে। এছাড়া আয়নাঘর, গুম, খুন, এটা দীর্ঘ একটা ইতিহাস শেখ হাসিনা সরকারের বিগত 15 বছরে। শেখ হাসিনা ক্ষমতায় এসে মাত্র 1 মাসের মাথায় বিডিআর হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল এবং সবাই ধারণা করছে, এবং এটা রয়ের সাথে মিলে শেখ হাসিনা সেনাবাহিনীর 56 জন অফিসারকে হত্যা করেছে। সেনাবাহিনী যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, বিডি অফিসারগুলো হচ্ছে সেনাবাহিনী অফিসার, সেনাবাহিনী যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেটা হিসাব করে এতজন 56 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। টোটাল মারা গেছে 73 জন। এর মধ্যে বাকিগুলো 56 জনের বাইরে যেগুলো আছে এগুলো সিভিল হলো মানুষ, আমাদের দেশের নাগরিক। এই বিডিআর হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছিল বলা হচ্ছে এটা ইন্ডিয়া র সাথে মিলে শেখ হাসিনা হত্যাকাণ্ডটা চালিয়েছে এবং র কিলার মিশন পাঠিয়েছে ওইখান থেকে। ওরা 2 গ্রুপে ঢুকেছে। খেলোয়াড়ের বেশ ধরে অর্ধেক ঢুকেছে, বাকি অর্ধেক ঢুকেছে এরা চিকিৎসার নাম ধরে ঢুকেছে। এবং হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরপরেই 2-3 মাইক্রো করে এই কিলার গ্রুপটা বের হয়ে গেছে। এগুলো ভারত থেকে আমদানি করা কিলার গ্রুপ রয়ের। তো এই হত্যাকাণ্ডের পরপরে এই কিলার গ্রুপগুলো বের হয়ে বেস্টের আগে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছিল। এরপরে তারা শোনা গেছে ডিরেক্ট বিমানবন্দর গিয়ে বিমানে চলে গেছে। তারা সম্ভবত একবার শোনা গেছে ইন্ডিয়া যায়নি, ডুবে হয়ে ঘুরে পরবর্তীতে হয়তো তাদের নিজস্ব ডেস্টিনেশনে পৌঁছেছে। এটা গেল শেখ হাসিনা ক্ষমতা আসার 1 মাসের ভিতরে ঘটনা। এরপরে হেফাজতের আন্দোলনটা দমাইলেও শত শত হুজুরদেরকে হত্যা করে, আলেমদেরকে হত্যা করে, গুম খুম করে পুরো লাশ পুড়িয়ে ফেলেছে বলে শোনা যাচ্ছে। তো এগুলো এখন চলমান, এই বিচারটা এখন চলমান। জানি না এই বিচারটা কতটুক যেতে পারে। এটাতে ভারতের প্রচুর চাপ শোনা যাচ্ছে। বিচারে যেন ভারতের নামটা না আসে, এই ধরনের কথা শোনা গেছে। এগুলো আমার কথা না ভাই, এগুলা ইয়েতে শোনা গেছে। এরপরে আসেন সাগর রুনি হত্যাকাণ্ড, তকির হত্যাকাণ্ড, মেজর সিনহা হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড হয়েছে। এই মেজর 3টা হত্যাকাণ্ডের পর আরও দেশে প্রচুর হত্যাকাণ্ড হয়েছে, যার একটারও বিচার হয়নি এই পর্যন্ত। মেজর সিনহা হত্যাকাণ্ডের আসামি ওসি প্রদীপ এবং আরেকজন যিনি আছে, তাদের 2 তারিখ এটা ফাইনাল রায় দিয়ে দিবে ফাঁসির ব্যাপারে। ফাঁসি হবে কি হবে না সেটা তো আমাদের আগামী মাসে অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আদালতের রায়ের জন্য।
এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আমরা চলি ৭২-এর সংবিধান নিয়ে, কিন্তু বর্তমানে বিশেষ করে এনসিসি ছাত্রদের দলটা, তারা ৭২-এর সংবিধান মানবে না বলছে, ওই সংবিধান অনুসারে ওইটা পরিবর্তন করতে চাচ্ছে তারা। জামাতও ৭২-এর সংবিধান চাচ্ছে না, বা জামাতও পরিবর্তন করতে চাচ্ছে, পরিবর্তনের পক্ষে সায় আছে। অন্যান্য দলগুলো কেউ বিরোধিতা করে নাই। যতটুকু জানা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা অনুযায়ী একমাত্র বিএনপি এটা বিরোধিতা করছে। আমার কথা হলো, বিএনপি যদি পপুলারিটি থাকে, বিএনপি এটা বিরোধিতা কেন করতে যাবে, করে বা কী লাভ? আর যদি না পারে, এটার ৭২ সংবিধান যদি বাতিল হয়ে যায়, বিএনপি কীভাবে ক্ষতিগ্রস্ত হবে? আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এস্টাবলিশমেন্টগুলো কিন্তু এখন ৭২-এর সংবিধান অনুযায়ী চলে এসছে এত বছর। এখন এই ৭২-এর সংবিধানটা পরিবর্তন করে ফেললে হয়তো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য চলে আসবে। হয়তো আরও অনেক কিছু শোনা যাচ্ছে যে দুইবারের বেশি কেউ হতে পারবে না, পারিবারিকতন্ত্র, এগুলি নিয়ে কথাবার্তা হয়েছে। সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্য থাকবে। কোনো একক প্রতিষ্ঠান, এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো একক প্রতিষ্ঠান চাইলে কোনো কিছু এককভাবে করতে পারবে না, আর দুইবারের বেশি ইলেকশনে দাঁড়াতে পারবে না, সেটা যেটাই হোক। আর চেয়ারম্যান কেউ থাকবে না নিচে ইউনিয়ন পরিষদে, এখানে একজন মেম্বারই থাকবে। এবং শিক্ষাগত যোগ্যতা ধরে দিয়েছে, শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েশন হতে হবে মেম্বারে দাঁড়াতে গেলে। তো সব কিছু মিলে যদি একটা পরিবর্তন, কারণ আমরা ৫৩ বছর অলরেডি পার হয়ে গেছে, আমরা আর কত মানুষকে নিপীড়ন করবে? রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে প্রথমে ১ বছর ১.৫ বছর ঠিক চলে, এরপরে তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায়, স্বৈরাচারী হয়ে যায় এবং ক্ষমতা ছাড়তে চায় না। প্রত্যেকটা দল, কোনো দল আমি দেখিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছে। এর ফাঁকে ২-১ বার অসাংবিধানিক শক্তিও ক্ষমতা এসছে সেনাবাহিনী থেকে। এগুলো ব্যর্থতা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা, রাজনৈতিক দলের ব্যর্থতা। আজকে ৫৩ বছর ৫৪ বছর আমরা পার করে দিয়েছি, এখনও আমরা শুধরাতে পারিনি, এখনও আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে না। বিএনপি কেন চাইবে? প্রত্যেকটা দল যদি চায়, বিএনপির সমস্যা কোন জায়গায়? বিএনপি যদি পপুলার হয়ে থাকে তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আমার ভিডিওতে আপনারা সম্পূর্ণ না টেনে পুরো ভিডিওটা দেখবেন, এটা আপনার প্রতি আমার অনুরোধ রয়েছে। ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নির্বাচন করে দিতে হবে, বড়জোর জানুয়ারি, কিন্তু তারপরে নয়, এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। তারেক জিয়া দুদিন আগে জনসভায় বলেছেন, একটু জোরের সঙ্গে দাবি করেছেন যে ডিসেম্বরেই নির্বাচন হবে। অন্যদিকে মোহাম্মদ ইউনূস, তিনি এখন দেশে নেই, তিনি জাপানে আছেন। জাপানে তিনি দুবার বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন হবে। আরেকটি কথা তিনি বলেছেন যে এই যে নির্বাচন কবে হবে এই নিয়ে একটি মাত্র দল, তারা ডিসেম্বরে নির্বাচন চাইছে। অর্থাৎ তিনি নাম করেননি, কিন্তু বিএনপি সম্পর্কে বলতে চেয়েছেন যে বিএনপি ছাড়া আর কেউ নির্বাচন ডিসেম্বরে দাবি করছে না। অর্থাৎ ইউনূস এটা বোঝাতে চাইছেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপি এই ইস্যুতে এক ঘরে, অর্থাৎ তারাই শুধু ডিসেম্বর করছে, বাকিরা করছে না। বাস্তবে পরিস্থিতিটা মোহাম্মদ ইউনূস একদম ভিন্ন কথা বলেছেন তা নয়, অনেকটাই ঠিক যে এই মুহূর্তে অপর শক্তিশালী যে দুটি রাজনৈতিক শক্তি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামী, তারা বিএনপির সঙ্গে একমত নয়। এখন আজকে যখন এই যে শুক্রবার আমরা যখন ভিডিও করছি, তখন বিএনপির এক শীর্ষ নেতা ঢাকায় একটা অনুষ্ঠানে বলেছেন যে ডিসেম্বরে যদি ভোট না হয় তাহলে আর কোনোদিনই ভোট বাংলাদেশে হবে না। এরকম একটি উদ্বেগের কথা তিনি প্রকাশ করেছেন। কেন এরকম একটা উদ্বেগের কথা প্রকাশ করেছেন এটা আমি ওর মুখ থেকে শুনিনি, কিন্তু বাংলাদেশের রাজনীতিকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এইরকম উদ্বেগ প্রকাশ করার যথেষ্ট কারণ আছে। আমি সেই বিষয়টি আপনাদের কাছে খানিকটা পেশ করার চেষ্টা করব যে কি হতে যাচ্ছে, কেন বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে, আর এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি তারা করেছে এইটা যদি তারা আগামী জুন জুলাই মাসের মধ্যে আদায় করতে না পারে তাহলে কিন্তু
বিএনপি একটা বড় ধরনের সমস্যায় পড়বে এবং যেটাকে আমি বলছি রাজনীতির ঘূর্ণিঝড়। বিএনপি যখন ক্ষমতায় এসেছিল খালেদা জিয়ার নেতৃত্বে, আমি জিয়াউর রহমানের পর্ব আনছি না, 1991 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যখন ক্ষমতায় আসে তার 2 মাসের মাথায় বাংলাদেশে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল। 1,40,000 মানুষ মারা গিয়েছিলেন, 1 কোটির ওপর মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন, কিন্তু সেটা ছিল প্রাকৃতিক ঘূর্ণিঝড়। তারপরে অনেক রাজনীতির ঘূর্ণিঝড় বিএনপি মোকাবিলা করেছে, কিন্তু আমার উপলব্ধি বলে, আমার পর্যবেক্ষণ বলে, আমার বিশ্লেষণ বলে যে আগামী জুন জুলাই মাসে বা একটু পিছিয়ে আগস্টে গিয়ে বিএনপি কিন্তু রাজনীতির একটা বড় ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে। তারা সেই ঘূর্ণিঝড় সামাল দিতে পারবে কিনা সেটা আগামী দিনে দেখার বিষয়, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলা যাচ্ছে না যে বিএনপি ঘূর্ণিঝড় সামাল দিতে পারবে। আমি সেই ঘূর্ণিঝড়টা কিভাবে তৈরি হচ্ছে, কারণ ঘূর্ণিঝড় আপনারা জানেন যে ঘূর্ণিঝড় হচ্ছে একটা নিম্নচাপ, সেটা আর শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বাংলাদেশের রাজনীতিতে যে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ তৈরি হচ্ছে, আমি সেইটা এখন আপনাদের সামনে বিশ্লেষণ করব। এই প্রসঙ্গে আমি একটু ফিরে যাই যে গত বছর 30শে ডিসেম্বর আমি একটি ভিডিও করেছিলাম যে বাংলাদেশে শিকড় উপড়ে ফেলার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই ভিডিওটি যেদিন করেছিলাম 30শে ডিসেম্বর, তার আগের দিন ওয়ালে আমরা একটা এক্সক্লুসিভ খবর, আমারই করা সেই খবরটি ছিল, যেটা বাংলাদেশ মিডিয়ার আগে আমরা কলকাতায় দ্য ওয়ালে সেই খবরটি প্রকাশ করেছিলাম। সেটি হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রের খসড়া, অর্থাৎ তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তারা জুলাই ঘোষণাপত্র জারি করা হবে এই জন্য তারা একটি খসড়া তৈরি করে। আমরা ওয়ালে সেটা প্রথম প্রকাশ করেছিলাম এবং এই ঘোষণাপত্র, যে খসড়া ঘোষণাপত্র প্রকাশ করার আগের দিন, অর্থাৎ সরকারিভাবে তারা এই ঘোষণাপত্রটি প্রকাশ করার আগের দিন আমরা ওয়ালে সেটা প্রকাশ করে দিই। তাতে যে কথাগুলি ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যে কথা বলেছিলেন, তার মুদ্রা বিষয় ছিল মুজিববাদী সংবিধান বাংলাদেশে অবলুপ্ত হতে চলেছে বা বাতিল হতে চলেছে। মুজিববাদী সংবিধান মানে হচ্ছে বাংলাদেশের এখনকার যে সংবিধানটি, যেটা 1972 সালে গৃহীত হয়েছিল, অর্থাৎ জুলাই ঘোষণাপত্রের মূল বিচার্য বিষয় হচ্ছে, মূল ঘোষণা বা সিদ্ধান্ত হতে যাচ্ছে সংবিধান বাতিল করা। আপনারা জানেন যে সেই সময় সরকারের তরফে হস্তক্ষেপ করে বলা হয় যে জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে, সরকারের উদ্যোগে জারি হবে, এটা রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করে তারপর সরকার সেটা ঘোষণা করবে। এই ঘোষণা কবে হবে সেইটা গত 7ই মে বা 10ই মে, মাফ করবেন, 10ই মে সরকারের তরফে জানানো হয়েছে। 10ই মে আপনারা জানেন যে আওয়ামী লীগকে তার কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি হয়। সেদিন সরকারের তরফে আরেকটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে 10ই জুন জুলাই ঘোষণাপত্র জারি করা হবে। এখন এই জুলাই ঘোষণাপত্র যে জারি করা হবে, সেই জারি করার আগে যারা যারা জুলাই আগস্ট গণবিপ্লবের শরিক, যারা দাবি করেছেন যে এই গণবিপ্লবে তাদের অংশগ্রহণ ছিল, সেই সব দল বা যারা এই গণবিপ্লবকে সমর্থন করেছিল, সেই সব দল তাদেরকে এই খসড়াপত্রে স্বাক্ষর করতে হবে। তার মানে বিএনপিকেও এই খসড়াপত্রে স্বাক্ষর করতে হবে। আমরা তখন যে খসড়াপত্রটি প্রকাশ করেছিলাম সেই ব্যাপারে বিএনপির তরফে কোনো মন্তব্য তখন করা হয়নি। তারা বলেছিল দলে এটা নিয়ে আমরা আলোচনা করব। জামাতি ইসলামী তারা বলেছিল যে তাদের পূর্ণাঙ্গ সায় আছে, অর্থাৎ সংবিধান বাতিলের সিদ্ধান্তকে তারা পূর্ণ সমর্থন করে, এটাই তাদের বক্তব্য ছিল। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন তারা তাদের রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে তারা চলতি যে সংবিধান, যেটা 1972 সালের সংবিধান, তার অনেক কিছু পরিবর্তনের কথা তারা বলেছে।
তারা তাদের সুপারিশে বলেছে। এমনকি তারা সরকারিভাবে বাংলাদেশ রাষ্ট্রের যে নামকরণ, সেই নামকরণেরও কিছু পরিবর্তনের কথা তারা বলেছেন। নামটা বাংলাদেশই থাকবে, কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী কি আরো কি শব্দগুলি, সেই শব্দগুলিতে কিছু পরিবর্তনের কথা তারা বলেছে, যেটাকে বলা হয় যে সরকারি নামকরণের বিষয়টি। এখন বিএনপি তারা কি এই বিষয়গুলিতে সায় দেবে? তারা কি সংবিধান বদলের সিদ্ধান্তকে সায় দেবে? তারা কি মুজিববাদী সংবিধান বলে যেটাকে বলা হচ্ছে, সেই সংবিধানকে তারা কবর দেওয়ার প্রস্তাবে সায় দেবে? কারণ বিএনপি এই সংবিধানেই আধারেই কিন্তু তারা সরকার চালিয়েছে, জিয়াউর রহমান চালিয়েছেন, খালেদা জিয়া চালিয়েছেন। এবং শুধু তাই নয়, খালেদা জিয়া তিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠানে একথাও আরেকবার বলেছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আজকে শুক্রবার জিয়াউর রহমানের শহীদ অর্থাৎ তার যে মৃত্যুদিন সেটি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বিএনপি নেতৃত্ব আরো একবার বলেছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। সেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটা যদি বিএনপির দাবিকে মেনে নেওয়া হয়, তাহলেও তো বলতে হয় যে বিএনপি কি তাহলে এই সংবিধান বাতিলের দিকে যে প্রস্তাব, তাকে কি তারা সায় দেবে? ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের একটা একাংশ নানানভাবে বলার চেষ্টা করছে যে বিএনপি নানানভাবে জুলাই বিপ্লবকে খাটো করার চেষ্টা করছে, জুলাই বিপ্লব থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। তার মানে একটা বড় ঘূর্ণিঝড়, যেটা আমি আপনাদের বলতে চাইছিলাম সেটা হচ্ছে এটাই যে বিএনপি একটা অদ্ভুত সমস্যার মধ্যে পড়েছে। যদি তারা এই জুলাই গণবিপ্লবের খসড়া প্রস্তাবে সায় দেয়, সম্মতি দেয়, স্বাক্ষর করে, তাহলে সংবিধান বদলের সিদ্ধান্তকে তাদের মেনে নিতে হবে। আবার যদি তারা এখানে স্বাক্ষর না করে, তাহলে জুলাই গণবিপ্লবের তারা বিরোধিতা করছে, তাদেরকে মির্জাফর হিসেবে তখন দাঁড় করানোর চেষ্টা হবে রাজনীতির কাঠগড়ায়। এটাও কিন্তু বিএনপি নেতৃত্বকে ভাবনায় রাখতে হচ্ছে। স্বভাবতই এই যে জুলাই ঘোষণাপত্র, আমার নিজের ধারণা যেটা সম্পর্কে 10 জুন যাই ঘোষণা করা হোক, সম্পূর্ণ এটা কার্যকরের জন্য বেছে নেওয়া হবে 5 আগস্টকে। তার কারণ গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল গণ অভ্যুত্থানের মুখে, এবং অভ্যুত্থানকারীরা তারা সরকারিভাবে দাবি করেছেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। তাহলে এই দ্বিতীয় স্বাধীনতা দিবসের প্রথম বার্ষিকীতেই জুলাই ঘোষণাপত্র, যেখানে সংবিধানটাকে সবার আগে কবরস্থ করার ঘোষণা আসতে চলেছে, এর ফলে যেটা হতে পারে, প্রথমত যদি সংবিধান যদি বাতিল হয়ে যায়, তাহলে বর্তমান রাষ্ট্রপতি থাকবেন না। কারণ এই সংবিধানের আধারে, চলমান সংবিধানের আধারে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। যদি এই রাষ্ট্রপতি না থাকেন, তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে রক্ষা করা কঠিন হবে, তিনি তার কুর্সি রক্ষা করতে বিপাকে পড়বেন। এই সব কিছুর ধাক্কা কিন্তু গিয়ে পড়বে বিএনপির ঘাড়ে। ফলে বিএনপি যদি জুলাই এর মধ্যে বা আগস্টের আগে যদি তারা ডিসেম্বরে ভোট করানোর ব্যাপারে মোহাম্মদ ইউনূসকে রাজি করাতে না পারে, তাহলে এই ভোট সত্যি ডিসেম্বর কেন, জুন কেন, কবে হবে, এটা বলা খুব মুশকিল। তার কারণ এই যে জুলাই ঘোষণাপত্র, এটাই কিন্তু বিএনপির জন্য বড় একটা প্যাঁচ এবং বড় একটা ঘূর্ণিঝড় হিসেবে আসতে চলেছে। একদিকে তারা সই না করলে তাদেরকে মির্জাফর সাব্যস্ত করা হবে, এবং তাদেরকেও আলটিমেটলি আওয়ামী লীগের সঙ্গে একই বন্ধনীতে নিয়ে যাওয়ার চেষ্টা হবে। আবার তারা যদি সই করে, তাহলে এই রাষ্ট্রপতি থাকবেন না, এই সেনাপ্রধান থাকবেন না, যিনি বারবারে বলছেন যে নির্বাচন ডিসেম্বরেই করতে হবে। ফলে তখন কিন্তু বিএনপি নতুন বিপদে পড়বে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিএনপি নেতারা তারা ইউনূসের কাছে গিয়েছিলেন, তারা কিছু দাবি দাওয়া করতে। তার 1 নম্বর দাবি ছিল যে ডিসেম্বরে ভোট করতে হবে। 2 নম্বর দাবি ছিল তারা 2 জন উপদেষ্টাকে এই উপদেষ্টা মন্ডলী থেকে সরাতে চান। তাদের একজন মাহফুজ আলম, আরেকজন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওই বৈঠকে ছিলেন যে বৈঠকে বিএনপি নেতারা দাবি জানাতে গিয়েছিলেন যে এই উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি পদে পদে বারে বারে এই সিগন্যাল দিচ্ছেন যে বিএনপিকে তিনি মোটেই পাত্তা দিতে চাইছেন না এবং বিএনপির দাবির কাছে তিনি মাথা নত করবেন না। আমার নিজের যেটা মনে হয় যে আগামী যে দিনগুলি আসছে তাতে বিএনপির জন্য একটা রাজনীতির ঘূর্ণিঝড় বড় ধাক্কা আসতে চলেছে। তার কারণ যেটা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম যে এই ঘূর্ণিঝড় তারা যদি সামাল দিতে না পারে, তারা যদি রুখে দিতে না পারে, তারা যদি টিকে যেতে না পারে, এই টিকে যাওয়া মানে আমি বলতে চাইছি ডিসেম্বরের মধ্যে ভোট ঘোষণার এই যে দাবি তারা করেছে, যদি তারা মোহাম্মদ ইউনূসকে চাপ দিয়ে এই দাবি আদায় করে নিতে না পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি খানিকটা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তার কারণ একটা অনির্বাচিত সরকারের কাছে যদি একটি এইরকম প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে মুখ থুবড়ে পড়তে হয়, সেটা কিন্তু সেই দলের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে। ফলে আমার সব মিলিয়ে যেটা মনে হলো আমি সেটাই আপনাদের বললাম যে কেন বিএনপি বারে বারে ডিসেম্বরে ভোট চাইছে আর কেন মোহাম্মদ ইউনূস চাইছেন না, তার একটা বড় অস্ত্র কিন্তু হতে যাচ্ছে দুপক্ষের জন্য, বা বড় একটা পট পরিবর্তনের বিষয় হতে যাচ্ছে 10 জুন জুলাই ঘোষণাপত্রে কি বলা হয় এবং সেই ঘোষণাপত্রতে কে কেন্দ্র করে বিএনপি কি অবস্থান নেয়, সরকার কি অবস্থান নেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা এখন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব তারা কি অবস্থান নেয়, এবং সব মিলিয়ে 5 আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলা হচ্ছে সেই দিন কি ঘোষণা করা হয় তার উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনীতি, বিএনপির ভবিষ্যৎ। নমস্কার। সেজন্য জিয়াউর রহমান সাহেবের একটা মর্মস্পর্শী বক্তব্য জনমানুষে তুলে ধরেছে। এবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, ডক্টর ইউনূস তিনি জাপান সফর করছেন বাংলাদেশের উন্নয়নের স্বার্থে। যতদূর জানি একটা জাপান থেকে খুব একটা আর্থিক সহায়তাও তারা পাচ্ছে। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তিনি জাপান সফরে গেছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি বা যে কোনো পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই মুহূর্তে যা প্রেক্ষাপট সেটা উনি তুলে ধরেছেন। সেটা বিএনপি পক্ষে যাবে না বিপক্ষে যাবে, উনি বাস্তবটা বলেছেন। এটা তো সত্যি, বাংলাদেশে এই মুহূর্তে যা নির্বাচন করা নিয়ে এক পক্ষ যা বলছে, আরেক পক্ষ যা বলছে, আরেক পক্ষ দেরিতে চাইছে, উনি বাস্তবটা তুলে ধরেছেন। এরা এখনই চাইছে, এতে ক্ষতি কোথায়? না, বামপন্থীরাও যাচ্ছে, শুধু বিএনপি নয়, বামপন্থীরা যাচ্ছেন। যদিও বামপন্থী রাজনৈতিক যারাই চাক, একদল চাইছে একদল চাইছে না, কিন্তু একদল চাইছে একদল চাইছে না এটা তো হতে পারে না। উনি তো সংস্কার করবে, নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ সকলের সহমতের ভিত্তিতে করবে। তো সেই জায়গাটা যতক্ষণ না আসবে উনি নির্বাচনটা করাবে কি করে, এটা তো বুঝতে হবে। এইবার বিষয়টা হচ্ছে এখানে তো দ্বন্দ্ব দিয়ে সংঘাত দিয়ে নির্বাচন হবে না। বাংলাদেশের সাধারণ মানুষ কি চাইছে তার হাতে নির্বাচন প্রক্রিয়াটা দেওয়া হয়েছে। তিনি যতক্ষণ না মনে করছেন সকলকে সহাবস্থা, নির্বাচনের প্রকৃতিগত একটা সিস্টেমের যে জায়গাটা আসছে সংস্কারের মধ্য দিয়ে, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদেরকে বিচারের আওতায় এনে তারা দোষী সাব্যস্ত না নিয়ে, এটাও তো একটা পরিষ্কার বোঝার জায়গা আছে ভাই। আমি তোমাকে আগের দিনে বলেছি এখানে ওয়াক আহ্বান নেওয়ার কোনো জায়গা নেই। যদি সংঘাত মনে করে বিএনপি তাহলে সরাসরি সংঘাতে যাক, তাহলে ওনার প্রতি সমর্থন তুলে নি, অন্য কাউকে বাসা জোর আন্দোলন গড়ে তুলুক। বাংলাদেশের মানুষ তো গণ অভ্যুত্থান করেছে, চালিত সরকারকে ফেলে দিয়েছে, তাহলে অন্তর্বর্তী সরকারকে ফেলতে অসুবিধা কোথায়? সেই আন্দোলন সংগঠন গড়ে তুলুক। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা করণীয়, যার হাতে আমরা দায়িত্বটা অর্পণ করেছি তাকে সময় দিতে হবে। যে রাজনৈতিক দল চাইছে তাহলে তারা একটা ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত করুক, জনমানুষের জনসংযোগ করুক, সভা সমিতি বাড়িয়ে দিক, জনসমর্থন নিক, মিডিয়ার মুখোমুখি হোক, তাদের বক্তব্যের একেবারে ঝড় তুলে দিক, যাতে করে ডক্টর ইউনূস সে মনে করে যে আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি সেটা হয়তো ভুল। কেননা রাজনীতির লোকেরাই তো দেশটাকে ফাইনালি চালাবে, ভোটে তো তারা দাঁড়াবে, ডক্টর ইউনূস তো দাঁড়াবেন না। তাদের সেই জোরালো সওয়াল তারা জনমানুষে তুলে ধরুক। ইউনূস বিরোধিতা করছে, উনি চান না, এটা তো নয়। বাংলাদেশের সাধারণ মানুষ তো ওনার হাতে দায়িত্ব তুলে দিয়েছে, সব রাজনৈতিক দল মিলে তুলে দিয়েছিল। পর্যন্ত উনি থাকবেন এবং অবশ্যই এই সময়টা তো দিতে হবে, উনি যদি ভুল করে, আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত মত, ওনার আজকে ডিসেম্বর
থেকে জুন, আগস্ট থেকে শুরু হয়েছে, 5ই আগস্টের পর থেকে 1 থেকে 1.5 বছর সময়, খুব এক থেকে বেশি সময়, 15 বছরের একটা মানে কি বলবো, একটা অরাজকতা। নতুন করে যদি তোমাকে একটা চালিত করতে হয়, কারা আসতে পারে? এবার ডক্টর ইউনূস তলায় তলায় কোন গুটি সাজাচ্ছে, এটা কেউ ভাবতে পারে? ভাই, বাংলাদেশের মানুষ এত তো বোকা নয়, তারা তো একটা সরকারকে হাঁটিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষের পালসা তো বুঝতে হবে, তারা কি চাইছে। আমি তোমাকে এখানেই বলছি, আশিস, খুব সূক্ষ্মভাবে বিষয়টি চিন্তার জায়গা রয়েছে। যেমন বাংলাদেশের এক মানুষ বা প্রত্যেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড় এবং তিনি অত্যন্ত ঝানু, এবং তিনি রাজনীতিক হিসেবে নয়, কিন্তু উনি ওনার বুদ্ধি বিবেচনা, ওনার আন্তর্জাতিক যোগাযোগ অনেকটাই গভীরে। কেন এই কথাটা বলা হয়? কারণ তুমি জানো যে এই যখন বিগত সরকারের সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। প্রবীণ এই নাগরিক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশের মোবাইল শিল্পের একটা রেভলিউশন এনেছিলেন গ্রামীণ ফোন দিয়ে। সেই মানুষটির ভালো মন্দ বিবেচনা সেটা সেই দেশের আদালত, আইন আদালত বুঝবে। কিন্তু আমরা দূর থেকে যেটা দেখেছি যে একজন অর্থনীতিবিদ, উদ্যোক্তা, গ্রামের সাধারণ মানুষকে ঋণের মাধ্যমে স্বাবলম্বী করার যে প্রয়াস এবং তার পরবর্তীতে তার নোবেল বিজয়, এই সবটাই কিন্তু দৃশ্যত আমাদের চোখের সামনে এসেছে। সেই মানুষটিকে কার্যত শেখ হাসিনা ভার্সেস ডক্টর ইউনূস, আমরা দেখেছি যে সমস্ত সাংবাদিক বৈঠকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে সুনির্দিষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে কথা, এবং তারপর তার বিরুদ্ধে একের পর এক আইনি অস্ত্র প্রয়োগ করেছে। এবং এই লোকটি খুবই নির্লিপ্ত থেকে ওই সময়ের আদালতে হাজির হয়েছে, এবং খুব কম সংখ্যক লোক। এবং তারপর তুমি দেখো এই মানুষটি আজকে বাংলাদেশের সর্বশীর্ষে শেখ হাসিনার চেয়ারে বসেছেন, এবং শেখ হাসিনাকে বাংলাদেশিদের ভাষায় পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। শুধু শেখ হাসিনা নয়, তার দলের অস্তিত্ব এখন বিলীন বাংলাদেশে। অথচ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক শক্তি, বঙ্গবন্ধু যে দলের মাথা, বঙ্গবন্ধু যে দলের প্রধান শক্তি, তার আদর্শ, সেই রাজনৈতিক দলটি কার্যত বিলীন হয়ে গিয়েছে। এর পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের কৌশল রয়েছে। সেটাই কিন্তু তার সমর্থক বা বাংলাদেশের একটি মহল পরিষ্কারভাবে মনে করে, এবং সে কারণেই তাকে বারবার বলা হয় যে উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়। এবং এই খেলোয়াড় আওয়ামী লীগকে যেরকম ভাবে পরিকল্পনার মধ্য দিয়ে তাকে এই অবস্থার, এই আওয়ামী লীগের পরিণতির দিকে নিয়ে গিয়েছে, ঠিক একই রকম ভাবে বিএনপি বিরুদ্ধেও যখন সাধারণ মানুষের বিক্ষোভ রয়েছে, একই রকম ভাবে দুর্নীতি, স্বজন পোষণ, ব্যাড গভর্নেন্স, দেশের অভ্যন্তরে জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয়, নানা রকম বিএনপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা ছিল তাদের। যদিও বিএনপি শীর্ষ নেতারা এখন সবাই প্রায় আদালতের রায়ে সবাই তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি, এবং সে কারণে তারা কিন্তু আইনের আদালতের রায়ের তারা কিন্তু এখন নিরাপদ। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনো ওই দুর্নীতি বা বিএনপির বিরুদ্ধে যে কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা গুলো, সেগুলো কিন্তু এখনো আদালতের রায়ের বেরোনোর পরেও কিন্তু মনে রয়েছে। আমরা দূর থেকে যেটি দেখতে পারি, আন্তর্জাতিক মানের খেলোয়াড় আওয়ামী লীগের মতো বিএনপির পরিণতি হতে পারে, এটা কিন্তু একটা জোর গুঞ্জন বাংলাদেশে শোনা যাচ্ছে, এবং সে কারণেই বিএনপির পক্ষ থেকে কিন্তু নির্বাচনের বিষয়টি বারবার করে বলা হচ্ছে। এবং জাপান সফররত অবস্থায় ডক্টর ইউনূস যেভাবে বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, বেশ কয়েকটি বাংলাদেশের ইউটিউবারের ভিডিও দেখছিলাম, এবং তারা কিন্তু রীতিমতো এটা বলেছেন, একদম ট্যাগলাইন দিয়েছেন যে ডক্টর ইউনূস জাপানে গিয়েও বিএনপিকে পচাইলেন, বাংলাদেশের স্থানীয় ভাষা পচালেন বা পচাইলেন, এই ধরনের একটি ভাষা। তার মানে ডক্টর ইউনূসের এই বক্তব্যের বিষয়টিও কিন্তু বিএনপি সমর্থক ইউটিউবার, বিএনপি সমর্থক ইনফ্লুয়েন্সার বা মিডিয়া, তারা কিন্তু এই দৃষ্টিতে দেখছে। তুমি ব্যাপারটা এই দৃষ্টি থেকে বিশ্লেষণ করো যে এখন বিএনপি ভার্সেস ডক্টর ইউনূস। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, ডক্টর ইউনূসকে বাংলাদেশের সব রাজনৈতিক দল একটা সমর্থন দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করেছে। সেই মানুষটি বাংলাদেশের মানুষের কাছে একটা সঠিক রাজনৈতিক দলকে দাঁড় করাবে নির্বাচনের মধ্য দিয়ে। তো সেই মানুষটি ডক্টর ইউনূস, আমি তো মনে করি অন্যান্য রাজনৈতিক দলের যারা মাথা আছে তাদের থেকে উনি বড় বেশি রাজনীতিক। তার কারণ, যে সরকার ওনাকে দেশ ছাড়া করেছিল, অনেক মামলা, আমি মনে করি সেই সরকার পলায়ন করতে বাধ্য হলো, গণ অভ্যুত্থান হলো,
তারপরে সেই মানুষটি সে দেশের অন্তর্বর্তী উপদেষ্টা হলো। তার মানে আজকে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ওনার যে পজিশনটা এসেছে, তো বিএনপিও তো ধোয়া তুলসী পাতা নন, বাংলাদেশের মানুষের বক্তব্য যায়, আমি বলছি না ভাই, একদম তাই না? তাহলে উনি তো একটা নিরপেক্ষ সঠিক রাজনৈতিক দলকে সেই পরিবেশ দেবে যে দেশের মানুষের কাছে এমন কিছু একটা দেবে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে যাতে আরেকটা আওয়ামী লীগ আরেকটা বিএনপি পরিস্থিতি তৈরি না হয়। আওয়ামী লীগ তো এখন বিএনপি তো এটা চাইবেই। আজকে বিএনপি যদি আজকে পলায়ন অবস্থায় থাকতো, আওয়ামী লীগ এটা চাইতো। এটা তো একটা সমান ইকুয়াল, এটা তো সুযোগ। কিন্তু দুটো দল বাংলাদেশে বড়, আওয়ামী লীগ এবং বিএনপি, কেউ ধোয়া তুলসী পাতা না, এটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যাকে দায়িত্ব দিয়েছে এবং সমস্ত রাজনৈতিক দল যারা দায়িত্ব অর্পণ করেছে, অন্তর্বর্তী সরকার সংস্কার করে নির্বাচন করুন, তো তার তো দায় বা দায়িত্ব থাকেই, তার তো দুটো টাকার দুটো পিঠি দেখা আছে। এটা তো স্বাভাবিকভাবে বিএনপি ওনাকে আশঙ্কা করবেই, এটা তো বাচ্চা ছেলেরাও বুঝবে, এর জন্য রাজনীতি করতে লাগে না। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।